আসুন ফ্রিল্যান্সিং শিখি এই কোর্সের এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার হোস্টিংয়ে আপনার ডোমাইনটি সংযুক্ত করবেন বা কানেক্ট করবেন। সাধারণত আপনি যখন একটি হোস্টিং পারচেস করবেন, হোস্টিং হচ্ছে একটি স্টোরেজ। এই স্টোরেজে ঢোকার জন্য আমাদেরকে একটি লিঙ্ক থাকে বা আমাদের একটি ইউজার পাসওয়ার্ড থাকে, আমরা যেখান থেকে লগ ইন করে স্টোরেজের ভিতরে ঢুকতে পারি। কিন্তু স্টোরেজের ভিতরে যে ফাইলগুলো থাকবে এই ফাইলগুলো মূলত অ্যাক্সেস করার জন্য বা দেখার জন্য, ওয়েবসাইট আকারে প্রদর্শন হওয়ার জন্য একটি ডোমাইন থাকে। আমরা নিশ্চয় পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি ডোমাইন এবং হোস্টিং কি। তো আমরা এই ক্লাসে আর ডোমাইন এবং হোস্টিং নিয়ে আলোচনা করব না। আমরা এখানে আলোচনা করব যে হোস্টিংয়ের সাথে ডোমাইনটি কিভাবে কানেক্ট করতে হবে। যদি আপনি একটি কোম্পানি থেকে ফার্স্ট টাইম ডোমাইন এবং হোস্টিং একবারে পারচেস করেন তাহলে দুইটা হচ্ছে কানেক্ট হয়ে যায়। আর যদি আপনি হোস্টিং আলাদা পারচেস করেন বা আপনার একটি হোস্টিংয়ের আন্ডারে একাধিক ডোমাইন থাকতে পারে, যদি একাধিক ডোমাইন থাকে তাহলে আপনি কিভাবে সেই ডোমাইনগুলো আপনার হোস্টিং সার্ভারে কানেক্ট করবেন সেই বিষয়টি আমরা এই লেসনে আলোচনা করব এবং আমরা কানেক্ট করে দেখাবো যে কিভাবে কানেক্ট করতে হয় প্রপার ওয়েতে। তো চলুন আমরা একটু কম্পিউটারে দেখি। তো গত লেসনে আমরা অলরেডি নেমশিপের ডোমাইন এবং হোস্টিং পারচেস করেছিলাম। জাস্ট আমরা নেমশিপে যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তখন আমরা হচ্ছে আমাদের ডোমাইন হোস্টিংয়ের প্যাকেজটি দেখতে পাবো। তো আমি এখানে লগ ইন করতেছি আমার একটি পুরাতন অ্যাকাউন্ট, যেটা পারচেস করেছি সেটা না, জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখাবো। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তখন আমাদের যে নেমশিপের অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন হবে। লগ ইন হয়ে গেলে আপনি যদি এই পাশে যে মেনুগুলো রয়েছে এগুলাতে একটু কথা বলি, এগুলো সম্পর্কে জানার প্রয়োজন হবে তখন আপনার যখন কোনো ক্লায়েন্ট নেমশিপের হোস্টিং আপনাকে প্রোভাইড করবে তার ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে নেমশিপের অ্যাক্সেস পাঠাবে, তখন আপনাকে এইগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, তা না হলে আপনি এটি অপারেট করতে পারবেন না। তো এই পাশে যে মেনুগুলো রয়েছে এখানে হচ্ছে আপনার যদি ডোমাইন এবং হোস্টিং বা কোনো প্যাকেজ কেনা থাকে, যেমন এসএসএল সার্টিফিকেট হতে পারে, ডোমাইন হতে পারে, সেগুলো যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে, ডেট উত্তীর্ণ হয়ে যাবে বা রিনিউ করার সময় হবে, তখন হচ্ছে এখানে নোটিশ আকারে আপনি দেখতে পাবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমার এই ডোমাইন এবং হোস্টিংয়ের রিনিউ করার টাইম চলে আসছে। ডিসেম্বর 1-এ পারচেস করা হয়েছে এবং এটাও ডিসেম্বর 1-এ পারচেস করা হয়েছে। এখন আমাকে রিনিউ করার জন্য, ডোমাইন রিনিউ করার জন্য লাগবে $14। দেন এরপর আমি যদি সিঙ্গেল ডোমাইনে ক্লিক করি তাহলে শুধুমাত্র ডোমাইনটা দেখাবো এর আন্ডারে। দেন এই পাশ থেকে আমরা চলে যাব ডোমাইন লিস্ট। তাহলে আমাদের এই নেমশিপ অ্যাকাউন্টে যদি একাধিক ডোমাইন থাকে তাহলে আমরা সমস্ত ডোমাইনগুলো এখানে দেখতে পাবো। ক্লায়েন্টটা দেখা যাচ্ছে একাধিক ডোমাইন থাকতে পারে। তো যদি একাধিক ডোমাইন থাকে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে। যেমন আমার এখানে দুইটা ডোমাইন রয়েছে, একটি হচ্ছে .com ডোমাইন এবং একটি হচ্ছে .tech ডোমাইন। তার মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফ্রিতে একটা ডোমাইন নেওয়া যায়, এটা হচ্ছে সেই ফ্রি ডোমাইনটা এবং এই ডোমাইনের আন্ডারে রয়েছে আমাদের হোস্টিংটি। দেন এরপর আমরা যদি হোস্টিংয়ে যাই তাহলে আমরা এখানে আমাদের যে হোস্টিং প্যাকেজগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। আমাদের যদি একাধিক হোস্টিং প্যাকেজ থাকে তাহলে আমরা একাধিক হোস্টিং প্যাকেজ এখানে দেখতে পাবো এবং এখানে হচ্ছে এই হোস্টিং প্যাকেজের যে রিনিউয়াল টাইমটা সেটা আমরা এখানে দেখতে পাবো, যে আমরা এটা রিনিউ করব কবে সেই টাইমটা এখানে দেখতে পাবো এবং এখানে হোস্টিংয়ের প্ল্যানটা দেখা যাবে এবং এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাবে। এটা যেহেতু অ্যালার্ট চলে আসছে কারণ এটা রিনিউয়াল টাইম চলে আসছে, 1 মাসের ভিতরে এটা রিনিউ করতে হবে, যে জন্য এটার এখানে অ্যালার্ট দেখাচ্ছে। এবং অটো রিনিউ আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অটো রিনিউ যদি অন থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে, আপনি দেখা যাচ্ছে রিনিউ করতে চাচ্ছেন না এমন ডোমাইন, উদাহরণস্বরূপ যেমন এই টেক ডোমাইনটা, এটা কিন্তু আমি রিনিউ করতে চাচ্ছি না, তাহলে যদি আমার এটা অন থাকে তাহলে কিন্তু আমার ডোমাইনের ক্ষেত্রে এটা অটোমেটিক আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে, এই জন্য আমরা এটা অফ করে রাখবো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং এই পাশে যে রিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার লেখা থাকবে হচ্ছে গো টু সি প্যানেল অথবা ম্যানেজ লেখা থাকতে পারে ডোমাইনের ক্ষেত্রে, এবং হোস্টিংয়ের ক্ষেত্রে সি প্যানেল লেখা থাকবে। যেহেতু আমাদের রিনিউয়াল টাইম চলে আসছে তাই এখানে এটা দেখাচ্ছে। এরপর এখানে হচ্ছে প্রাইভেট ইমেল, যদি আপনি নেমশিপের যে প্রাইভেট মেল আছে যদি সেই মেল পারচেস করেন তাহলে সেটা এখানে দেখাবে। এখান থেকে মেল 1 মাসের জন্য ফ্রি নেওয়া যায়, বিশেষ করে যারা ইমেল ক্যাম্পেইন করে তাদের জন্য এই পার্টটা। তো আমরা যদি কখনো ইমেল ক্যাম্পেইনের ক্লাস তৈরি করি তাহলে সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এবং এসএসএল সার্টিফিকেট, যদি আপনার নেমশিপের আন্ডারে নেমশিপ থেকে কোনো এসএসএল সার্টিফিকেট পারচেস করা থাকে তাহলে সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং সেটার রিনিউয়াল টাইম বা সেটার মেয়াদ কতদিন আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4টা এসএসএল সার্টিফিকেট দেখাচ্ছে এবং এখান থেকে 1টা 2টা ক্যান্সেল আছে এবং 2টা ইনস্টল আছে। এসএসএল সার্টিফিকেট হচ্ছে এইখানে দেখেন এই যে এই চিহ্নটা, এটা সিকিউর কানেকশনকে বোঝায়। যদি এই তালাটা এখানে থাকে তাহলে বুঝতে হবে যে এটাতে এসএসএল সার্টিফিকেট আছে।
তো এসএসএল সার্টিফিকেট নিয়ে আমরা আরও আলোচনা করব সামনে, এই জন্য এখন আর এই বিষয়টা কথা বলতেছি না। দেন এখানে হচ্ছে এসএসএল এর মেয়াদ আছে কয়দিন সেটা এখানে দেখাবে, তার মানে 26 দিন মেয়াদ আছে এই এসএসএল দুইটার, এবং 26 দিন পর এটা চলে যাবে। যদি আপনি নেমসিপ থেকে একটা হোস্টিং কেনেন তাহলে তার সাথে একটা ফ্রি এসএসএল থাকে, তার মানে আপনাকে নতুন করে আর এসএসএল কিনতে হবে না। কিন্তু আপনি যদি কোনো ডোমাইন কেনেন তার সাথে একটা এসএসএল ফ্রি দিতে পারে। অনেক কোম্পানি দেখবেন যে অফার করে যে ডোমাইন কিনলে এসএসএল সার্টিফিকেট ফ্রি। এগুলো নিয়ে একটু কথা বলি, কারণ এ ধরনের কাজ মার্কেট প্লেসে রয়েছে। অনেক ক্লায়েন্ট মার্কেট প্লেস থেকে এসে আপনাকে বলবে যে আমার ডোমাইনে একটা এসএসএল ইনস্টল করে দিতে হবে, সেটা আপনি ফ্রিতে দিতে পারেন অথবা প্রিমিয়াম দিতে পারেন। ক্লায়েন্টকে দুই ধরনের পরামর্শ আপনি জানাবেন। ক্লায়েন্ট আপনাকে হয়তো বলতে পারে যে আমাকে ফ্রিতে দেন, তো ফ্রির জন্য বিভিন্ন প্লাগ ইন রয়েছে ওয়ার্ডপ্রেসের, বা যদি আপনার ওয়ার্ডপ্রেস ব্যতীত অন্য কোনো সিএমএস হয় যেমন লারাভেল বা পিএইচপি হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন টুলস রয়েছে, সেগুলো ইউজ করতে হবে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো যখন এসএসএল পার্টে যাব। এবং যদি বলে যে না আমাকে প্রিমিয়াম এসএসএল দিতে হবে, তাহলে ক্লায়েন্টের যে নেমসিপ অ্যাকাউন্ট আছে বা ক্লায়েন্ট যেখান থেকে হোস্টিং এবং ডোমাইন পারচেস করেছে, সেখানে হচ্ছে আপনি দেখতে পাবেন যে সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে সেই কোম্পানির, সেখান থেকে গেলে আপনি এসএসএল সার্টিফিকেটের অপশনটি পেয়ে যাবেন। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর। তো আমরা 1 বছরের জন্য সিলেক্ট করব। 1 বছরের জন্য যে এসএসএল সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর প্রাইস হচ্ছে $11, তারপরে একটা রয়েছে $24, একটা রয়েছে $35। এগুলা বিভিন্ন দাম কম বেশি রয়েছে। যেগুলোর দাম বেশি সেগুলোর মানও তত বেশি। যত বড় বড় ওয়েবসাইট বা মানসম্মত ওয়েবসাইট, সেখানে শুধু মানসম্মত এসএসএল সার্টিফিকেট ব্যবহার করা হয়। তবে স্টার্টিং পয়েন্টে আমরা সাধারণত যারা অ্যাফিলিয়েট করি বা ক্লায়েন্টরা ছোটোখাটো যে ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আসে, এগুলো হচ্ছে নর্মাল এসএসএল হয়ে থাকে। দেন এরপর হচ্ছে ম্যানেজ প্রোফাইল সেকশনে আমি আর যাচ্ছি না, এখানে হচ্ছে পার্সোনাল কিছু ইনফরমেশন রয়েছে, তা আমি একটু সামারি দিয়ে দেই। নেমচিপের যে অ্যাকাউন্টটি রয়েছে, এই অ্যাকাউন্টের একটা স্পেশাল সিকিউরিটি কোড রয়েছে বা আপনার একটা ইউনিক আইডি রয়েছে, যেটা হচ্ছে এখান থেকে প্রোফাইলের ভিতরে টুলস নামের একটা মেনু রয়েছে, সেখানে রয়েছে। এখন তাহলে আমরা এই ড্যাশবোর্ডটা সম্পর্কে মোটামুটি জানলাম। যদি আমরা এরকম আরও কয়েকটা ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানবো, যেমন GoDaddy ড্যাশবোর্ড সম্পর্কে জানবো, বা আরও কয়েকটা হোস্টিংয়ের ড্যাশবোর্ড সম্পর্কে জানবো, যেখানে মূলত আপনাকে এগুলো জানার প্রয়োজন আছে। বিশেষ করে ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট বিভিন্ন কোম্পানির হোস্টিং নিয়ে আসতে পারে। এক এক কোম্পানির হোস্টিংয়ে অ্যাক্সেস বা এক এক কোম্পানির হোস্টিংয়ের যে অ্যাকাউন্ট, যেখান থেকে হোস্টিং পারচেস করা হয়, যে ইউজার অ্যাকাউন্ট, সেটার ড্যাশবোর্ডের ফিচারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এজন্য আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে, কারণ মোটামুটি পপুলারগুলো যদি জানা যায়, পপুলার 5টা বা 6টা যদি জানা যায়, তাহলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন, কারণ প্রায় সিমিলারই হয়ে থাকে, সামান্য কিছু ডিস্টেন্স থাকে। তো আমরা এখান থেকে চলে যাব হোস্টিংয়ে অ্যাক্সেস করার জন্য আপনি যখন হোস্টিং পারচেস করবেন, তখন আপনার যে ইমেল দিয়ে আপনি পারচেস করেছেন, সেখানে আপনার একটি ইউজার পাসওয়ার্ড এবং একটি ইউআরএল দেওয়া হবে, যেখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার হোস্টিংয়ে লগ ইন করার অ্যাক্সেস পাবেন। এছাড়াও আপনার যে ডোমাইনে হোস্টিংটা কানেক্ট রয়েছে, যেমন আমার এই ডোমাইনে হোস্টিংটা কানেক্ট রয়েছে, আমি যদি এই ডোমাইনটা এখানে সার্চ করি এবং এর শেষে যদি লিখি স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখে যদি এন্টার করি, তাহলেও আমি হোস্টিংয়ে যে অ্যাক্সেস করার যে ইউজার পাসওয়ার্ড সেকশন সেটা পাবো। এই যে নেমচিপের হোস্টিংয়ে ঢোকার জন্য এটা আমরা পেয়ে যাব, এবং এইটা হচ্ছে সেই ইউআরএল। তো কোম্পানি আপনাকে যেটা প্রোভাইড করবে সেই ইউআরএলটা একটু ভিন্ন হতে পারে, বা তাদের যে স্পেশাল ইউআরএল আছে সেটা হতে পারে, বা সরাসরি আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস হতে পারে। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে নেমচিপের নিজস্ব যে সি প্যানেল সেটা। এছাড়াও আপনি যদি নেমচিপ থেকে পারচেস করেন, তাহলে নেমচিপ থেকে এখানে রিনিউয়াল বাটন বা এখানে দেখতে পাবেন গো সি প্যানেল, এখানে ক্লিক করলেও আপনি সরাসরি হোস্টিংয়ের ভিতরে চলে যাবেন। এই যে ড্যাশবোর্ডটি দেখছেন, এইটা হচ্ছে আপনার যে হোস্টিংটি আপনি পারচেস করেছেন, সেই হোস্টিংয়ের যে মেইন ইন্টারফেস বা ড্যাশবোর্ড। এই ধরনের হোস্টিংয়ের যে ড্যাশবোর্ড আপনার সব কোম্পানিতে থাকে না, কিছু কিছু কোম্পানিতে ডিফারেন্ট হতে পারে। বিভিন্ন সি প্যানেল, এটা হচ্ছে সি প্যানেলের উপরে ভ্যারি করে। আমরা যে সি প্যানেল ইউজ করতেছি, এই কোম্পানির যে সি প্যানেল, এই কোম্পানির যে সি প্যানেল, সেই সি প্যানেলের হোস্টিংয়ের যে ইন্টারফেসটা আপনি যখন ঢুকবেন তখন এরকম দেখতে পাবেন, ফোল্ডার, ফাইল ম্যানেজার দেখতে পাবেন, ওয়ার্ডপ্রেস দেখতে পাবেন। কিন্তু আপনি যদি অন্য কোনো সি প্যানেল ইউজ করেন, অনেক ফ্রি সি প্যানেল রয়েছে, সেগুলো যদি ক্লায়েন্টের হয়, তাহলে তার ভিতরে এই ইন্টারফেসগুলো কিন্তু ভিন্ন হবে, কিন্তু কার্যক্রম সেম হবে। এখানে মনে করেন ফাইল ম্যানেজার আছে, সেখানেও ফাইল ম্যানেজার থাকবে, কিন্তু তার ফাইল ম্যানেজারটা ভিন্ন জায়গায় থাকতে পারে। এই হচ্ছে পার্থক্য। তবে ম্যাক্সিমাম জিনিস ফিচার সেম থাকবে। যেমন উপরে এখানে নেমচিপের একটা এসএসএল আছে, আপনি যদি অন্য কোম্পানি হয় তাহলে কিন্তু এটা থাকবে না, সেক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট হবে। তবে এখান থেকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফাইল ম্যানেজার এবং হচ্ছে এই সেকশনের এইগুলা প্রয়োজন হবে, এবং এই ডোমাইন সেকশন এগুলো প্রয়োজন হবে। আর খুব একটা বেশি প্রয়োজন আমাদের হবে না। তবে এইগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এখানে প্রত্যেকটা
পার্ট বাই পার্ট কোনটার কাজ কি এইগুলো নিয়ে আমরা মোটামুটি একটা ক্লাসে আলোচনা করব, কারণ ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেবে তখন এগুলো আমাদেরকে জানার প্রয়োজন হবে। তো আমরা এই ক্লাসে আসছি শুধু ডোমাইন যুক্ত করার জন্য। তো আমরা এই পাশে যে মেনু দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছু আলোচনা করি, সেটা হচ্ছে প্রাইমারি ডোমাইন। আপনি যে ডোমাইনের আন্ডারে আপনার হোস্টিংটি কিনেছেন, মানে আপনার স্টোরেজটি যে ডোমাইনের সাথে কানেক্ট করা আছে বা লগ ইন করার জন্য যে ডোমাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে, এই ডোমাইনটা হচ্ছে প্রাইমারি ডোমাইন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ডোমাইন। এবং আপনি যদি একাধিক ডোমাইন ব্যবহার করেন, মনে করেন যে অন্য কোনো ডোমাইন আপনি এখানে কানেক্ট করে ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু প্রাইমারি ডোমাইন হবে না, এবং সেটা আপনাকে আলাদা জায়গায় যুক্ত করতে হবে, এবং তার জন্য একটা ফোল্ডার হবে যেটাকে বলা হয় রুট ফোল্ডার। আর প্রাইমারি যে ডোমাইনটা হয়, এই প্রাইমারি ডোমাইনের রুট ফোল্ডার হবে হচ্ছে public_html। তো আমরা এই প্রাইমারি ডোমাইনের রুট ফোল্ডারটা একটু দেখে নিই, তাহলে আপনারা আর একটু ধারণা পাবেন। আমি এখান থেকে হচ্ছে ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজার নিচ্ছে আমরা জানি ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের সকল ডকুমেন্টস বা ফাইলগুলো থাকে। এই হচ্ছে ফাইল ম্যানেজার। এখানে কিছু অনেক ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলো সম্পর্কে আমরা আর কথা বলবো না। আমরা এখানে কথা বলবো শুধুমাত্র এই ডোমাইনের যে রুট ফোল্ডার নিয়ে। এই যে এইটা হচ্ছে public_html। এই যে ডোমাইনের যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো রয়েছে এইখানে, এই ফাইলগুলো বা এইখানে আপনার যে ওয়েবসাইটটি রাখবেন, সেই ওয়েবসাইটটি হচ্ছে আপনার মেন যে প্রাইমারি ডোমাইন তার আন্ডারে ভিউ হবে। এবং আপনি যদি নতুন কোনো ডোমাইন যুক্ত করেন, সেই ডোমাইনের নামে এই পাশে দেখুন এখানে আরেকটা ডোমাইনের নামে .com একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো হচ্ছে এই ডোমাইন যখন ভিজিট করবে তখন সেই ওয়েবসাইটটা লোড হবে বা প্রদর্শন করাবে। তো আমরা একটু ডোমাইন যুক্ত করার জন্য একটু ব্যাকে যাই। দেন এখান থেকে প্রাইমারি ডোমাইন এবং যে আপনার কাস্টম অ্যাড করা ডোমাইন সম্পর্কে বুঝলেন। এখন আমরা চলে যাব হচ্ছে ডোমাইন অ্যাড করার জন্য। ডোমাইন অ্যাড করার জন্য এখানে দেখুন ডোমাইন নামের একটা সেকশন আছে, অথবা আপনি যদি সার্চ বক্সে এখানে ডোমাইন লেখেন তাহলে আপনি ডোমাইনের যে মেনুগুলো আছে সবগুলো পাবেন। এখানে আছে ডোমাইন, অ্যাড অন ডোমাইন, সাব ডোমাইন, তারপর এগুলো আমাদের ডোমাইন ডিএনএস টেস এগুলো আমাদের প্রয়োজন হয় না। আমাদের মোটামুটি অ্যাড অন ডোমাইন, সাব ডোমাইন এবং হচ্ছে সিঙ্গেল ডোমাইন এগুলো প্রয়োজন হয়। সিঙ্গেল ডোমাইন কেন প্রয়োজন হয় সেটা একটু বলি। আপনার এই যে হোস্টিং, এই হোস্টিংয়ের আন্ডারে যে ডোমাইনগুলো আছে যুক্ত করা আছে সেগুলো আপনি ডোমাইনের ভিতরে গেলে দেখতে পাবেন। এই যে এখানে দেখুন দুইটা ডোমাইন যুক্ত করা আছে, এবং হচ্ছে একটা alpha_pesharasar.tech যার রুট ফোল্ডার হচ্ছে public_html, এবং আরেকটা হচ্ছে alpha_pesharasar.com যার রুট ফোল্ডার হচ্ছে alpha_pesharasar.com। এই রুট ফোল্ডার কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু ভিডিওর ভিতরে রুট ফোল্ডার নিয়ে কথা বলবো। ফার্স্ট টাইম যে ওয়েবসাইটটা হচ্ছে এটা নিয়ে হয়তো বা রুট ফোল্ডার নিয়ে খুব বেশি আলোচনা হবে না, কিন্তু সেকেন্ড টাইম বা তারপরে যে ভিডিওগুলো বানাবো যেখানে হচ্ছে আপনার অন্য সিএমএস নিয়ে কথা বলবো, যেমন হতে পারে লারাবেল বা পিএইচপি, তখন কিন্তু রুট ফোল্ডার নিয়ে বেশি বেশি কথা বলা হবে। তো এই জন্য আমি জাস্ট রুট ফোল্ডারটা কী সেটা সম্পর্কে একটু মনে রাখুন, এটা প্রয়োজন হবে আপনাদের। তো public_html হচ্ছে প্রাইমারি ডোমাইনের রুট ফোল্ডার হয়, এবং আপনি যদি অন্য কোনো ডোমাইনে কাজ করেন তাহলে সেক্ষেত্রে রুট ফোল্ডার ভিন্ন হতে পারে। উদাহরণ, ক্লায়েন্ট আপনাকে একটি হোস্টিং দিল যেখানে 10টা ডোমাইন রয়েছে। এখন ক্লায়েন্ট বলল আমার 1 নম্বর ডোমাইনে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিতে হবে। তাহলে আপনি 1 নম্বর ডোমাইনটা কি প্রাইমারি ডোমাইন যদি হয় তাহলে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন কোথায়? এই public_html এর ভিতরে। এবং যদি বলে ক্লায়েন্ট আমার 5 নম্বর ডোমাইনে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিতে হবে, তাহলে কোথায় করতে হবে? করতে হবে হচ্ছে আপনার সেই যে 5 নম্বর ডোমাইনের নামের যে রুট ফোল্ডারটা হবে সেই রুট ফোল্ডারের ভিতরে, বা সেই 5 নম্বর ডোমাইনের ওয়েবসাইটে যদি কোনো কাজ করতে হয় সেটা কাজ করতে হবে 5 নম্বর ডোমাইনের যে রুট ফোল্ডার আছে সেখানে। দেন এরপর আমরা একটু ব্যাকে আসলাম। আসার পর আমরা পরের যে মেনুটা আছে সেটা হচ্ছে অ্যাড অন ডোমাইন। এই অ্যাড অন ডোমাইন হচ্ছে আপনার সেই সকল ডোমাইন প্রাইমারি ডোমাইনের পরে একই হোস্টিংয়ের আন্ডারে অন্য যে ডোমাইনগুলো যুক্ত করা হয় সেটা হচ্ছে অ্যাড অন ডোমাইন, যেটা আমরা অলরেডি দেখিয়েছি একটা। তো আমরা অ্যাড অন ডোমাইনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ডোমাইন যুক্ত করার অপশন পাবো। এখানে আপনি ডোমাইনের নাম দেবেন, প্রথম যে বক্সটি রয়েছে সেখানে হচ্ছে ডোমাইনের নাম দেবেন। ডোমাইনের নাম এরকম হতে পারে। দেন এইটা দিয়ে যখন আপনি ক্লিক করবেন তখন অটোমেটিক এখানে এই যে ডকুমেন্ট রুট, এখানে একটা এই ডোমাইনের নামটা চলে আসবে অটোমেটিক, এবং এখানে একটা সাব ডোমাইন তৈরি হয়ে যাবে অটোমেটিক এই ডোমাইনের আন্ডারে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এই যে এখান থেকে এখানে সাব ডোমাইন চলে আসছে এবং রুট ফোল্ডার আসছে। আপনি যদি রুট ফোল্ডার পরিবর্তন করতে চান তাও কিন্তু করতে পারবেন। এখানে দেখুন .com দেওয়া আছে। আমরা যখন এখানে দেখাচ্ছিলাম এই যে এখানে কিন্তু এই রুট ফোল্ডারটা .com রয়েছে। তো যদি এই ডোমাইনটা যুক্ত করার সময় .com না দিতাম
তাও কিন্তু ওই ডোমাইনের নামে একটা ফোল্ডার হতো। চাইলে আমরা নিজস্ব নামে কোনো একটা রুট ফোল্ডার তৈরি করতে পারতাম। তো আমরা সেটা করব না। কেন করব না? আমাদের খুঁজে পেতে সমস্যা হবে, বা বেশিরভাগ ক্ষেত্রে সেটা থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি থাকে তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি খুঁজে খুঁজে দেখতে হবে যে এই ওয়েবসাইটটা কোন ডোমাইন থেকে লোড হচ্ছে। সেটা আমরা দেখব কোথা থেকে লোড হচ্ছে, রুট ফোল্ডার কীভাবে খুঁজতে হয়, খুঁজে বের করতে হয়। তো আমরা একটু ব্যাকে যাচ্ছি। তাহলে আমরা এখানে যখন ক্লিক করলাম তখন হচ্ছে এরকম চলে আসছে। এখন যদি রুট ফোল্ডার পরিবর্তন হয়, যেমন এরকম হতে পারে, আপনি চাইলে এটুকু রাখতে পারেন, রেখে হচ্ছে আপনি আপনার যে ডোমাইনটা, অ্যাডন ডোমাইনটা আপনি এই রুট ফোল্ডারের আন্ডারে আপনি কানেক্ট করাতে পারেন। দেন আমি এটা রেখে দিচ্ছি, সেমটা রেখে দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট টিপি প্রয়োজন নেই, জাস্ট আপনি অ্যাডন ডোমাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ডোমাইনটি হচ্ছে যুক্ত হয়ে যাবে, এবং নিচেই এই যে অ্যাডন ডোমাইনের যে লিস্ট, এখানে আপনি সেই অ্যাডন ডোমাইনটা দেখতে পাবেন এবং এখানে রুট ফোল্ডারটা দেখতে পাবেন। এখন আমি একটু আগে বলেছি যে রুট ফোল্ডার যদি ভিন্ন নামে হয় তাহলে কিভাবে খুঁজে বের করবেন। ভিন্ন নামে হলে আপনি চলে যাবেন হচ্ছে এই ক্রিয়েট ডোমাইনের এখানে আসতে পারেন, এসে আপনি এখান থেকে নিচে যে ডোমাইনগুলোর লিস্ট আছে, ক্লায়েন্ট যে ডোমাইনটাতে আপনাকে কাজ করতে বলেছে সেই ডোমাইনের রুট ডিরেক্টরি আপনি এখান থেকে দেখতে পাবেন যে তার কোন নামে তার রুট ডিরেক্টরিটা রয়েছে। এটা দেখে আপনাকে সেই রুট ডিরেক্টরি থেকে আপনাকে করতে হবে, কাজ করতে হবে। মোটামুটি আমরা বুঝেছি যে অ্যাডন ডোমাইন কিভাবে যুক্ত করতে হয়। সাধারণত পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আন্ডারে একটা ডোমাইন যুক্ত হয়, বা প্রাইমারি ডোমাইন একটা হয়। তো প্রাইমারি ডোমাইনতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করা হয় না, কারণ প্রাইমারি ডোমাইনের বাইরে হচ্ছে ডোমাইন, অ্যাডন ডোমাইন যুক্ত করে সেখানে কাজ করা হয়। তো আমরা মোটামুটি ডোমাইন যুক্ত করেছি। ডোমাইন যুক্ত করার পর এখন আমরা চলে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, মানে আমাদের যে মেন ক্লাস এখান থেকে শুরু হবে ওয়ার্ডপ্রেস।